দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরল ক্যাপ্টেন নিভান চৌধুরী। নিভান জানে, তার এই আকস্মিক আগমন পুরো বাড়িতে একটা প্রলয়ঙ্কারী সুনামি বয়ে দেবে। বিশেষ করে তার বাবার মুখোমুখি হওয়াটা সহজ হবে না। কিন্তু সে এবার আর পালাবে না। ৯ বছর ধরে নিজের ভেতর পুষে রাখা জেদটাকে এবার সে চৌধুরী বাড়ির উঠোনে আছড়ে ফেলতে চায়। বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গুলশানের চৌধুরী ভিলার সামনে এসে নামল নিভান। তখন চারপাশের বাতাসে উৎসবের গন্ধ, কিন্তু নিভানের মনে তখন অন্য কোনো হিসাব নিকাশ চলছিল। সে তার ট্রলি ব্যাগটা টেনে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল। চৌধুরী ভিলার ভেতরের চিত্রটা অবশ্য সম্পূর্ণ আলাদা। সেখানে এখন কানায় কানায় উৎসবের আমেজ, আত্মীয় স্বজনের কোলাহল আর রগচটা মোরশেদ চৌধুরীর অনবরত চিৎকার। মাথায় কাঁচা পাকা চুল, চোখে সোনালি ফ্লেমের চশমাটা নাগের ডগায় নামিয়ে তিনি ডেকোরেটরের লোকজনকে ধমকাচ্ছিলেন। বললাম গাঁদা ফুলের মালাগুলো মেন গেটে ঘন করে দিতে, তোমরা দিয়েছো পাতলা করে। আর ভেতরে লাইটিংয়ের এই অবস্থা কেন? চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে, কোনো খামতি থাকলে চলবে না। বাড়ির ছোট কর্তা, অর্থাৎ মোরশেদ চৌধুরীর ছোট ভাই মাফেজ চৌধুরী সোফায় বসে মিষ্টির লিস্ট মেলাচ্ছিলেন। তিনি মৃদু হেসে বললেন, বড় ভাই শান্ত হও, ছেলেরা সকাল থেকে খাটছে, সব ঠিক হয়ে যাবে। হৃদির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে এখনও ঘন্টা দুয়েক বাকি। এত হাইফার হলে প্রেশার বেড়ে যাবে। হৃদির বিয়ে ঠিক হয়েছে শহরের নামকরা তালুকদার পরিবারের বড় ছেলের সাথে, অত্যন্ত সম্ভ্রান্ত বনেদি পরিবার। তবে তালুকদার বাড়ির একটা বিশেষ অনুরোধ চৌধুরী পরিবারকে বেশ ভাবনায় ফেলেছিল। তাদের ছোট ছেলের জন্য তারা নীরাকে পছন্দ করেছে। একই সাথে দুই বোনের বিয়ে দিয়ে দুই যা করে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল তারা। সবাই এই প্রস্তাবে প্রথমে খুব আনন্দিত হলেও চৌধুরী পরিবার শেষ পর্যন্ত তালুকদারদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, নীরা আর হৃদির বিয়ে একসাথে হওয়া কোনোভাবেই সম্ভব নয়। নীরা এখনও পড়াশোনা করছে, তার ক্যারিয়ারের একটা বড় অংশ বাকি। তাছাড়া একসাথে দুই মেয়ের বিয়ে দেওয়ার মতো মানসিক প্রস্তুতি পরিবারের নেই। তাই নীরার বিয়েটা পরে ধীরে সুস্থে দেখা হবে। এই সিদ্ধান্তে আর কেউ খুশি হোক বা না হোক, যার বিয়ে তাকে নিয়ে কোনো হেলদোল না থাকা নীরা চৌধুরী মনে মনে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানিয়েছে। আপাতত তার ঘাড়ে বিয়ের কোনো ভূত চাপাচ্ছে না, এটাই তার জন্য পরম শান্তি। নীরা তখনও ড্রয়িং রুমের এক কোণায় সোফার ওপর গুটিসুটি মেরে বসে 6 বছরের নিহারিকাকে কোলে নিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছিল। নিহারিকা হলো ওর ছোট মামার একমাত্র মেয়ে। নীরা নিজের নামের সাথে মিলিয়ে ওর নাম রেখেছে নিহা। সারা বাড়ির মধ্যে এই একরত্তি মেয়েটাই নীরার জান। নিহা পাখি, আর একটা লোকমা, লক্ষ্মী বোন আমার। নীরা চামচ দিয়ে আলতো করে নিহারিকার মুখে খাবার তুলে দিচ্ছিল। আপু, আর খাবো না, পেট ভরে গেছে। নিহা গাল ফুলিয়ে বলল, আচ্ছা শেষ লোকমা, এটা না খেলে কিন্তু সন্ধ্যায় তোমাকে একটুও হলুদ ছোঁয়াবো না, আর হৃদি আপুর পাশেও বসতে দেব না। নীরা ভয় দেখানোর ভান করল। নিহা বাধ্য হয়ে মুখ খুলল। নীরা দেখতে ভারী মিষ্টি, এক মাথা ঘন কালো চুল, টানা টানা চোখ আর ধারালো নাক। তবে তার স্বভাবটা আর 10টা সাধারণ মেয়ের মতো নয়। সে জার্নালিজমের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। পড়াশোনা শুরু হতে চললেও পেশাদার দুনিয়ায় তার পা পড়ে গেছে আরও আগে। ফেসবুকে তার একটা বিশাল ফলোয়ার বেস আছে। অনুসন্ধানী সাংবাদিকতা আর সমসাময়িক নানা বিষয়ের ওপর তার লেখা ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে দারুণ জনপ্রিয়। সারাদিন ক্যামেরা, ল্যাপটপ আর খবরের পেছনে দৌড়ঝাঁপ করাই নীরার জীবন। সকাল থেকে রাত পর্যন্ত তার কোনো বিশ্রাম নেই। দিন শেষে বাড়ি ফিরে একটা লম্বা শাওয়ার আর তারপরই বিছানায় তলিয়ে যাওয়া, এই হলো তার দৈনিক নিরামিষ রুটিন। প্রেম, ভালোবাসা বা বিয়ের মতো রোমান্টিক বিষয়গুলোর জন্য তার জীবনে কোনো সময় নেই। পরিবারের সবাই প্রথমে তার এই ছন্নছাড়া ঝুঁকিপূর্ণ পেশার বিরুদ্ধে ছিল। বিশেষ করে মেয়েরা কেন রাত বিরতে খবরের খোঁজে বাইরে ঘুরবে, তা নিয়ে জেঠামশাই মোরশেদ চৌধুরী তীব্র আপত্তি তুলেছিলেন। কিন্তু নীরা এক কথার মেয়ে, সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আমার লাইফ যদি আমার মনের মতো না হয়, তবে আমি এ বাড়িতে থাকবো না। চৌধুরী পরিবার আর কোনো সন্তানকে হারাতে চায় না।
বড় ছেলে নিবান চৌধুরী বাড়ি ছাড়ার পর থেকে এই পরিবারের হাসি খুশি পরিবেশটা কেমন যেন থমকে গিয়েছিল। সবাই যেন এক অজানা আতঙ্কে ভুগত। কাউকে একটু বেশি শাসন করলেই যদি সে নিবানের মতো বাড়ি ছেড়ে চলে যায়, তাই নীরার জেদের কাছে সবাইকে নতি স্বীকার করতে হয়েছে। কত অনুরোধ, কত কান্নাকাটির পরেও নিবান যখন গত 9 বছর একবারেও বাড়ি ফিরে আসেনি, তখন বাড়ির সবাই বুঝতে পেরেছিল যে চৌধুরীদের রক্তের জেদ কতটা মারাত্মক হতে পারে। নিহা খাওয়া শেষ করে দৌড়ে চলে গেল মামাতো বোন মিহির কাছে। নীরা একটা দীর্ঘ শ্বাস ফেলে সোফায় হেলান দিল। কপালে জমে থাকা ঘামটা ওড়না দিয়ে মুছে নিতেই পাশ থেকে মায়ের আর জেঠিমার কথায় কান গেল। আপা নিভানটা থাকলে পুরো বাড়ি মেতে থাকতো। ছেলেটাকে বললাম আসতে, শুনলই না। আরিফা বেগম মন ভার করে বললেন, হয়েছে বাপের মতো, ফোনে কথা বলারও সময় নেই, একটা ফোনও করে না। বেঁচে আছি নাকি নেই সেই খবরের প্রয়োজন পড়ে না। আর সে আসবে, কি যে বলিস! কথাগুলো শুনে পুরনো কিছু স্মৃতি তার মনের কোণে কড়া নাড়ল নীরার। ঠিক 9 বছর আগে নীরা তখন মাত্র 12 বছরের এক চঞ্চলা বালিকা, আর নিবান চৌধুরী ছিল 20 বছরের এক উদ্যত রগচটা তরুণ। নিবান ছিল চৌধুরী পরিবারের বড় ছেলে, মোরশেদ চৌধুরীর নয়নের মণি। জেঠামশাইয়ের স্বপ্ন ছিল নিবান বড় হয়ে নামকরা ডাক্তার হবে, কিন্তু নিবানের স্বপ্নে ছিল আকাশের সীমানা ছোঁয়া। সে হতে চেয়েছিল পাইলট। বাবার তীব্র বিরোধিতা, চিৎকার, এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকির মুখেও নিবান মাথা নোয়ায়নি। নিজের স্বপ্নের জন্য বাবার অমতে, সবার অলক্ষ্যে আজ থেকে ঠিক 9 বছর আগে সে পাড়ি জমায় সুদূর আমেরিকায়, নিজের মামার বাড়িতে। সেদিন মোরশেদ চৌধুরী গর্জে উঠে বলেছিলেন, এই চৌকাঠ যদি আজ পার হোস নিভান, তবে মনে রাখিস এই বাড়িতে তোর আর কোনোদিন জায়গা হবে না। নিবান ফিরে তাকায়নি। সেই থেকে আজ পর্যন্ত দীর্ঘ 6 বছর ধরে বাড়ির কারো সাথে নিবানের কোনো যোগাযোগ নেই। নিভানের ছোট বোন রিদি আর নীরা আর ওর বড় ভাই নির্জন, ওরাই এখন চৌধুরী বাড়ির আগলে রাখে। কিন্তু নিবানের শূন্যতাটা একটা স্থায়ী ক্ষতকের মতো রয়ে গেছে। বাকিদের মনে নিভানের জন্য কষ্ট বা হাহাকার থাকলেও নীরার মনে নিভানের জন্য জমা ছিল কেবল তীব্র ঘৃণা আর একরাশ ভয়। ভয়ঙ্কর রগচটা জল্লাদ একটা। নীরা বিড়বিড় করে আপন মনেই বলল, তখনকার কথা মনে পড়লে আজও নীরার গা শিউরে ওঠে। নিবান যখন এই বাড়িতে ছিল, নীরাকে সে অতিষ্ঠ করে তুলেছিল। নীরাকে সে একদম সহ্য করতে পারত না। কেন, তা আজও নীরার অজানা। ছোটবেলায় নীরাকে পাড়ার কোনো বাচ্চার সাথে খেলতে দিত না নিবান। একটু 19-20 হলেই নীরাকে চড় থাপ্পড় মারাটা ছিল নিভানের নিত্যদিনের অভ্যাস। যেন ওরে না মারলে নিভানের পেটের ভাত হজম হতো না। একবারের কথা খুব মনে পড়ে নীরার। পাড়ার এক ছেলে বীর নীরার পুতুল কেড়ে নিয়েছিল বলে নীরা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল। নিবান সেটা দেখে বীরকে গিয়ে এমন মার মেরেছিল যে বীরের মাথা ফেটে যায়। সবাই ভেবেছিল নিবান বুঝি বোনকে ভালোবাসে বলে মেরেছে, কিন্তু না। বাড়ি ফিরে এসে নিবান বীরকে মারার সমস্ত রাগ ঝেড়েছিল নীরার ওপর। তোর জন্য যত ঝামেলা, তুই বাইরে কেন গিয়েছিলি, কার লাইসেন্স নিয়ে খেলতে গিয়েছিলি বলে নীরাকে কান ধরে উঠবস করিয়েছিল আর গালে একটা কষে চড় বসিয়ে দিয়েছিল। নিবানকে এড়িয়ে চলাই ছিল নীরার প্রধান লক্ষ্য। নিজের বাড়িতেই নীরা চোরের মতো পালিয়ে পালিয়ে বাঁচত। নিবান যখন বাড়ি ছেড়ে চলে গেল, চৌধুরী বাড়ির বাতাসে যখন কান্নার রোল, তখন ঘরের কোণে দাঁড়িয়ে নীরা মনে মনে হাঁফ ছেড়ে বেঁচেছিল। আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছিল যে তার জীবনের সেই জাহান্নাম অবশেষে দূর হয়েছে। সেসব দিন পেরিয়ে গেছে। 12 বছরের সেই অবলা মেয়েটি আজ 21 বছরের এক স্বাধীন চেতনা তরুণী। কিন্তু এখনও সেই ভয়ঙ্কর অতীতগুলো মনে পড়লে নীরা ভেতর থেকে কেঁপে ওঠে। হলুদের বাড়ির কোলাহল আরও বাড়ল। নীরা দেখল তার নানু বাড়ি থেকে আসা মামা, মামি আর মামাতো বোন মিহি ড্রয়িং রুমে এসে বসেছেন। হৃদির 2 মামা আর এক খালাও উপস্থিত।
বড় মামার ছেলে রিহান, যে পেশায় একজন ডাক্তার। সে নির্জনের সাথে কি একটা বিষয় নিয়ে হাসাহাসি করছে। ছোট মামার মেয়ে নিহা তো আছেই, আর খালার দুই যমজ মেয়ে সীমা আর রিনি, যারা ক্লাস 10-এ পড়ে। তারা নীরাকে দেখেই ছুটে এলো। নীরা আপু, আমাদের ড্রেসগুলো দেখেছো? কেমন হয়েছে? সীমা তার হলুদের লেহেঙ্গাটা ঘুরিয়ে দেখালো। দারুণ লাগছে দুজনকে, পুরো পরীর মতো। নীরা হাসল। আপু, তুমি এখনো রেডি হওনি কেন? সবাই তো সেজে গুজে রেডি। রিমি নীরাকে তাগাদা দিল। আমি এই তো যাব, আগে সবাইকে সামলে নিই। নীরা বলল, বিয়ে বাড়ির কানায় কানায় লোকজনে পূর্ণ। হলুদের দিন সবাই ছোটাছুটি করছে। এদিকে নীরা এক কোণায় ফোনে ঘাটাঘাটি করছিল। মোরশেদ চৌধুরী তখনও ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে পায়চারি করছেন। কাজের ছেলেপেলেদের কাজ তার একটুও ভালো লাগছে না। ছোট কর্তা বাকি সব তদারকি করছেন, সব যেন ঝলমল করছে। ঠিক তখনই ঘটল সেই ঘটনা যা এই উৎসবের আমেজকে এক মুহূর্তে স্তব্ধ করে দিল। বাড়ির বিশাল কাঠের তৈরি প্রধান সদর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বাইরের উজ্জ্বল সূর্যালোক ভেদ করে ভেতরে এসে দাঁড়ালো এক দীর্ঘদেহী পুরুষ। পরনে নেভি ব্লু কালারের পাইলটের ইউনিফর্ম, কাঁধে সোনালি স্ট্রাইপ জ্বলজ্বল করছে, হাতে একটা ট্রফি ব্যাগ, চোখে কালো সানগ্লাস। সানগ্লাসটা এক টানে খুলে যখন সে কপালের ওপর তুলল, ড্রয়িং রুমের সমস্ত কোলাহল যেন এক লহমায় উড়ে গেল। পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। সে আর কেউ নয়, দীর্ঘ 9 বছর পরে দেশে ফিরল ক্যাপ্টেন নিভান চৌধুরী। 9 বছরের ছেলেটা কতটা বদলে গেছে। চোয়ালের হাড় আরও শক্ত হয়েছে, গায়ের রঙে রোদে পোড়া একটা তামাটে ভাব, আর চোখের সেই চেনা তীব্র চাহনিটা আরও গভীর হয়েছে। তাকে দেখতে এতটাই হ্যান্ডসাম আর ব্যক্তিত্ব সম্পন্ন লাগছিল যে বাড়ির তরুণী মেয়েদের চোখ কপালে ওঠার দশা। সবার দৃষ্টি এখন দরজার দিকে। মোরশেদ চৌধুরীর হাতের ফোনটা কান থেকে আস্তে আস্তে নেমে এলো। তার ঠোঁট দুটো কাঁপতে লাগলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। জেঠিমা আঁচল মুখে চেপে ধরে ঢুকরে কেঁদে উঠলেন। সোফায় বসা নীরা নিবানকে দেখা মাত্রই জমে পাথর হয়ে গেল। বুকটা ধক করে উঠল তার। চেহারাটা বদলে গেলেও সেই চোখ দুটো ভোলার মতো নয়। সে তো এই চেহারা চেনে। ফেসবুকে দুনিয়ায় নিভান চৌধুরীর একটা আলাদা পরিচিতি আছে। নীরা নিজের প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে কতবার দেখেছে। নিভানের অফিসিয়াল পেজ থেকে তার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো রয়েছে। গত 1 বছর ধরে সেই রিকোয়েস্টটা নীরার ইনবক্সে ঝুলছে। তীব্র রাগ আর পুরনো অপমানের জেদ থেকে নীরা কোনো দিন সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। সে রাগে রিকোয়েস্টটা ওভাবেই ফেলে রেখেছে। সে ভেবেছিল আমেরিকার আকাশে ওরা ওই দাম্ভিক মানুষটার সাথে এই জীবনে আর কোনো দিন তার মুখোমুখি দেখা হবে না। কিন্তু হুট করে এই যমরাজের উদয় হবে, তা নীরার দ্রুততম কল্পনাতেও ছিল না। নিবানের সেই তীক্ষ্ণ চোখ দুটো যখন ভিড় ঠেলে সোজা নীরার চোখের ওপর এসে পড়ল, নীরা একটু আঁতকে উঠল। তার অবাধ্য পাখির ডানা দুটো যেন এক মুহূর্তেই অবশ হয়ে যেতে চাইল। নিভান ধীরে পায়ে ভেতরে হেঁটে এলো। তার বুটের আওয়াজটা যেন নীরার বুকের ভেতর হাতুড়ির মতো পড়ছিল। সে সোজা গিয়ে দাঁড়ালো মোরশেদ চৌধুরীর সামনে। ট্রলি ব্যাগটা পাশে রেখে নিবান মাথা নিচু করে বাবার পা ছুঁয়ে সালাম করল। মোরশেদ চৌধুরী শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু মুখের কঠিন ভাবটা তিনি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন। নিবান সোজা হয়ে দাঁড়িয়ে বাবার দিকে তাকালো। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত গভীরতা। আমি এসেছি বাবা, রিদির বিয়ে, আমি না এসে পারি? নিবানের গলার আওয়াজটা আগের চেয়েও অনেক ভারী আর গম্ভীর। জেঠিমা আর ধরে রাখতে পারলেন না নিজেকে। ছুটে গিয়ে নিবানকে বুকে জড়িয়ে ধরলেন। নিবান রে, আমার বাপ, এত বছর পর তোর মায়ের কথা মনে পড়ল? বাড়ির বাকিরা, নিধি, নির্জন, মামা মামি সবাই নিবানকে ঘিরে ধরল। হৃদি তো ভাইয়ের বুকে মাথা দিয়ে কাঁদতে শুরু করে দিল।
পুরো ড্রয়িং রুমে আবেগ ঘন এক পরিবেশের সৃষ্টি হলো। নিভান নীরার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসিটা ধরে রেখেই মায়ের দিকে ফিরল। জেঠিমার চোখ মুছে দিয়ে বলল, মা, আমি তো চলে যাচ্ছি না, আগে রিদির বিয়ের দিকটা দেখো। বাবা, আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। মোর্শেদ চৌধুরী কোনো উত্তর দিলেন না, শুধু একটা গভীর দীর্ঘ শ্বাস ফেলে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। নিভান তার ট্রলি ব্যাগটা নিয়ে দোতলায় নিজের পুরনো ঘরটার দিকে চলে গেল। সে চোখের আড়াল হতেই নীরা যেন খাঁচায় বন্দি পাখির মতো হাঁফ ছেড়ে বাঁচল। সে কোল থেকে নিহাকে নামিয়ে দিয়ে সোজা চলে গেল রান্নাঘরের পেছনের বারান্দায়। ওখানটা সাধারণত ফাঁকা থাকে। বারান্দার গিলটা শক্ত করে ধরে নীরা একটা লম্বা শ্বাস নিল। তার হাত দুটো তখনও সামান্য কাঁপছে। কেন এসেছে এই লোকটা? কেন? নীরা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, আমেরিকায় ছিল, ওখানেই থাকতে পারতো না? এখন আবার আমার শান্ত জীবনটা জাহান্নাম বানাতে এসেছে। নীরা এখন আর সেই ছোট্ট অবলা মেয়েটি নেই যে মার খেয়ে ঘরের কোণে কাঁদবে। সে এখন স্বাধীন, নিজের পায়ে দাঁড়ানো একজন লড়াকু মেয়ে। কিন্তু নিভানের সেই চাবুকের মতো চাহনিটা তার ভেতরের পুরনো ক্ষতগুলোকে এক নিমেষেই তাজা করে দিল। সন্ধ্যা নামতেই চৌধুরী বাড়ি আলো আলোরম হয়ে উঠল। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। রিদিকে হলুদ শাড়ি পরিয়ে স্টেজে বসানো হয়েছে। চারদিকে গান বাজনা আর হাসির রোল। তালুকদার বাড়ি থেকে বরের আত্মীয়রা এসে গেছেন। তালুকদার বাড়ির বড় গিন্নি অর্থাৎ রিদির হবু শাশুড়ি সোফায় বসে মোর্শেদ চৌধুরীর স্ত্রীর সাথে গল্প করছিলেন। তার নজর বারবার গিয়ে পড়ছিল নীরার ওপর, যে হলুদের ডালে সাজাতে ব্যস্ত ছিল। তিনি গলা নামিয়ে বললেন, ভাবি, আমাদের ছোট্ট ছেলের জন্য কিন্তু আমরা নীরাকেই চাই। তবে হ্যাঁ, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই ভালো হয়েছে। একসাথে দু বোনের বিয়ে দিলে বাড়িতে বড় ধকল যাবে। তাছাড়া নীরা মায়ের তো এখনও পড়াশোনা শেষ হয়নি। আমরা জোর করছি না, রিদির বিয়েটা মিটে যাক শান্তিতে। তারপর আমরা ধীরে সুস্থে দিনক্ষণ দেখে নীরাকে আমাদের ছোট্ট ছেলের বউ করে নিয়ে যাব। পাত্র পাত্রী দুজনেই তো নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। নীরার মা একটু স্বস্তির শ্বাস ফেলে বললেন, আপনাদের এই বিবেচনাটার জন্য ধন্যবাদ ভাবি। নীরা তো আসলে একটু জেদি আর একরোখা। ওর জার্নালিজমের মাথা, সারাদিন খবর আর ক্যারিয়ার নিয়ে ঘোরে। ও একটু গুছিয়ে নিক, তারপর আমরাও সামলে নিয়ে কথা বলবো। দূর থেকে নীরা এই কথার কিংদংশ শুনতে পেল। তার মনের ভেতর একটা স্বস্তির হাওয়া বয়ে গেল। যাক বাবা, আপাতত এই বিয়ের ফাঁড়া তো কাটলো। নীরা মনে মনে ভাবল, বিয়ে তো আমি করবই না, আর করলেও পরে দেখা যাবে। আপাতত এই বিয়ের ঝামেলা থেকে তো বাঁচলাম। কিন্তু নীরার এই সাময়িক শান্তি কপালে সইল না। হুট করে হলুদের আসরে গুঞ্জন বাড়ল। ড্রয়িং রুমের সিঁড়ি দিয়ে নেমে আসছে ক্যাপ্টেন নিভান চৌধুরী। এবার তার পরনে ইউনিফর্ম নেই, বরং পরেছে একটা মেরুন রঙের সিল্কি পাঞ্জাবি আর সাদা পাজামা। লম্বা চওড়া কাঁধ আর সুপুরুষ চেহারাটার কারণে হলুদের আসরে সমস্ত আলো যেন সে নিজের দিকে টেনে নিল। তার হাঁটার ভঙ্গিতে একটা রাজকীয় ভাব। আসরে বসা তালুকদার বাড়ির পুরুষরা নিভানকে দেখে দাঁড়িয়ে গেলেন। আরে ক্যাপ্টেন নিভান, আপনি কবে এলেন? নিভান হাসি মুখে সবার সাথে হাত মেলালো, কুশল বিনিময় করল। নীরা এক কোণায় দাঁড়িয়ে একটা কাঁচের গ্লাসে শরবত ঢালছিল। সে আর চোখে দেখল নিভান সবার সাথে কথা বলতে বলতে আবার তার দিকেই এগিয়ে আসছে। নীরা চট করে গ্লাসটা টেবিলে রেখে ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পালাচ্ছ কেন নীরা চৌধুরী? পেছন থেকে আসা গম্ভীর নিচু স্বরের পুরুষালী কণ্ঠস্বরটা নীরাকে থমকে দাঁড়াতে বাধ্য করল। নীরা ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে এখন আর ভয় নেই, আছে একরাশ অবাধ্যতা আর রাগ। আমি পালাবো কেন? কার ভয়ে পালাবো? নীরা চিবুক উঁচিয়ে বলল। নিভান আরও এক কদম এগিয়ে এলো। দুজনের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চির। নিভানের শরীর থেকে আসা দামি পারফিউমের তীব্র সুবাস নীরার নাকে ধাক্কা দিল। নিভান নীরাকে ওপর নিচ একবার দেখে নিয়ে মৃদু হাসল।
21 বছর বয়স হয়ে গেল, অথচ জেদ আর মুখের ধার তো কমেনি একটুও। ছোটবেলায় যে চড়গুলো খেয়েছিস সেগুলো কি সব ভুলে গেলি? নিবানের মুখে চড়ের কথা শুনে নীরার কান ঝাঁঝা করে উঠল। তার ইচ্ছে করল এই মুহূর্তে নিবানের ওই সুশ্রী মুখে শরবতের গ্লাসটা ছুঁড়ে মারতে। আপনি নিজের সীমায় থাকুন ক্যাপ্টেন চৌধুরী, নীরা ফিসফিস করে কিন্তু অত্যন্ত কঠোর গলায় বলল। এটা 9 বছর আগের দিন না, আর আমিও সেই ছোট্ট নীরা নই যে আপনার চর খেয়ে কেঁদে ভাসাবো। আমার সামনে থেকে সরেন। বরং তার চোখের ছাউনি আরও গভীর হলো। সে একটু ঝুঁকে নীরার কানে কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ফেসবুকে লাখ লাখ ফলোয়ার বানিয়ে খুব বড় জার্নালিস্ট হয়েছিস, তাই না? আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা যে 1 বছর ধরে ঝুলিয়ে রেখেছিস, ভেবেছিস আমি জানি না? ক্যাপ্টেন চৌধুরীর অবাধ্য পাখি হয়ে ওড়ার চেষ্টা করিস না নীরা। ডানা কিভাবে ছাড়তে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। কথাটা বলেই নিবান সোজা হয়ে দাঁড়ালো এবং কোনো উত্তরের অপেক্ষা না করেই তালুকদার বাড়ির লোকদের দিকে হেঁটে চলে গেল। নীরা ওখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার ফর্সা মুখটা রাগে আর অপমানে লাল হয়ে উঠেছে। সে বুঝতে পারল তালুকদার বাড়ির সাথে তার পরে বিয়ে হবে কি হবে না সেটা এখন আর তার জীবনের বড় সমস্যা নয়। তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো এই রগচটা অহংকারী ক্যাপ্টেন, যে আবারও তার শান্ত আকাশে ঝড় তুলতে ফিরে এসেছে। কিন্তু নীরাও মনে মনে প্রতিজ্ঞা করল, সে নিবানের এই অনিদিকার টর্চারকে আর এক চুলও বরদাস্ত করবে না। নিবানের হুমকির মতো কথাটা শুনে নীরার রগ রগ থেকে যেন রাগ ঠিকরে বের হতে চাইল। লোকটা নিজেকে ভাবেটা কি? 9 বছর আগে ঘর ছেড়ে পালিয়ে গিয়ে হঠাৎ কোনো এক শুভ লগ্নে হাজির হয়েই আবার তার ওপর ছড়ি ঘোরাতে এসেছে। নীরা মুষ্টিবদ্ধ হাতে নিজেকে সামলে নিল। চারপাশে অতিথিদের ভিড়। এই মুহূর্তে দৃশ্য তৈরি করা বুদ্ধিমানের কাজ হবে না। সে তো পেশাদার সাংবাদিক। প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার বিদ্যা তার বেশ ভালোই জানা আছে। শরবতের গ্লাসটা এক এক চুমুকে শেষ করে নীরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেল। হলুদের ঝলমলে রোশনাই আর কাওয়ালির সুর এখন তার কানে চরম বিরক্তির সৃষ্টি করছে। সে তার ঘরে ঢুকে ভেতরের লকটা সশব্দে আটকে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। গালে হাত দিয়ে দেখল, সত্যিই কি সে এখনও সেই আগের ভীতিপ্রদ্য ছোট্ট নীরা হয়ে গেছে? মোটেও না। এত বছরের নীরা চৌধুরী জানে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। কিন্তু নিবানের সান্নিধ্য পেলেই তার অবচেতন মন কেন যেন ব্যাক টু দ্য পাস্ট মোডে চলে যায়। সেই ভয়, সেই চর, থাপ্পড়ের স্মৃতি, নিবানের রক্তচক্ষু। ক্যাপ্টেন নিভান চৌধুরী, আপনি পাইলট হতে পারেন, আকাশে বিমান উড়াতে পারেন, কিন্তু আমার জীবনের কন্ট্রোল আপনার হাতে নেই। নীরা বিড়বিড় করে আয়নাকে উদ্দেশ্য করে বলল। টেবিলের ওপর রাখা তার আইফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে ভাসছে, এডিটর ভাইয়া। নীরা ফোনটা ধরে কানে তুলল। হ্যাঁ ভাইয়া, বলো। নীরা, সরি টু ডিস্টার্ব ইউ। জানি তোমার কাজিনের বিয়ে, কিন্তু ওই যে টেক্সটাইল ডাম্পিং স্ক্যামের কেসটা, ওটার যে ইমেল লিস্টটা পাওয়া গেছে, ওটার ফাইলগুলো তোমার কাছে ক্লাউডে ড্রাইভে আছে না? চ্যানেল থেকে চাচ্ছে। নীরা মুহূর্তের মধ্যে তার চেনা প্রফেশনাল মুডে ফিরে এলো। বিয়ের বাড়ির হট্টগোল, নিবানের হুমকি, সব যেন এক ফু দিয়ে উড়ে গেল। হ্যাঁ ভাইয়া, ড্রাইভে আপলোড করা আছে। আমি সিকিউর লিঙ্কটা ফরওয়ার্ড করে দিচ্ছি এখনই। নীরা দ্রুত তার ল্যাপটপটা খুলে কাজ শুরু করে দিল। তার কাছে কাজটাই এখন নিজের মানসিক ভারসাম্য বজায় রাখার সবচেয়ে বড় হাতিয়ার। পরদিন সকাল, হৃদির বিয়ের আসল দিন। চৌধুরী বাড়িতে সকাল থেকেই তড়িঘড়ি লেগে আছে। গায়ে হলুদের ক্লান্তি কেটে উঠতে না উঠতেই কমিউনিটি সেন্টারে যাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। নীরা নীল রঙের একটা হালকা জামদানি শাড়ি পরেছে। বাড়ির সব মেয়েরাই সেইমাভাবে শাড়ি পরেছে। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। হৃদি চুলগুলো সুন্দর করে খোপা করে তাতে বেলি ফুলের গাজরা পেঁচিয়ে নিয়েছে। মুখে হালকা মেকআপ। সে নিচে নেমে এলো নিহারিকাকে খুঁজতে, কিন্তু ড্রয়িং রুমে গিয়েই তার পা থমকে গেল।
সোফায় বসে আছে মোরশেদ চৌধুরী, আর তার মুখোমুখি একটি সিঙ্গেল সোফায় বসে আছেন নিভান। নিভানের পরনে আজ একটা দবদবে সাদা কটন পাঞ্জাবি। তার রাজকীয় চেহারায় তাকে অবিকল চৌধুরী বাড়ির রাজপুত্র বলে মনে হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, গত ৯ বছর ধরে যে বাবা ছেলের কথা বন্ধ ছিল, আজ তাদের মধ্যে আজ তাদের মধ্যে এক অদ্ভুত নীরব বোঝাপড়া চলছে। মোরশেদ চৌধুরী কিছু ফাইল নিভানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ট্রাস্টের পেপারগুলো দেখে রাখিস। তুই তো এতদিন ছিলে না, নির্জন একাই সামলেছে। এবার থেকে তোকেও দেখতে হবে। নিবান শান্তভাবে ফাইলগুলো হাতে নিয়ে বলল, ঠিক আছে বাবা, আমি দেখে নেব। মোরশেদ চৌধুরী আর কোনো কথা না বাড়িয়ে উঠে চলে গেলেন। তবে তার চোখে মুখে সেই ৯ বছরের শক্ত বরফ জমা কঠিন ভাবটা যে কিছুটা হলেও গলেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। নিভান কেবল একটা দীর্ঘ শ্বাস ফেলল। হঠাৎ সে চোখ তুলে তাকালো এবং দরজার কাছে দাঁড়িয়ে থাকা নীরাকে দেখতে পেল। নীল শাড়িতে বেলি ফুলের সুবাস মাখা নীরাকে আজ বড্ড অপসরা লাগছে। নিভান তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নীরাকে আপাদমস্তক মেপে নিল। নীরা নিভানের উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু নিভান তার গভীর গলার আওয়াজে ডেকে উঠল, শোন। নীরা থামল, কিন্তু নিভানের দিকে ঘুরে তাকালো না। কিছু বলবেন? শাড়ি পরতে কে বলেছে তোকে? যে হন্তদন্ত হয়ে হাঁটছিস, এখনই আছাড় খেয়ে পড়বি। নিভানের গলায় সেই চেনা কর্তৃত্বর সুর। নীরা মাথা ঘুরিয়ে সোজা নিভানের চোখে চোখ রাখল। আমি কিসে আছাড় খাবো আর কিসে সোজা হয়ে দাঁড়াবো তা দেখার দায়িত্ব আপনাকে কেউ দেয়নি। নিজের চরকায় তেল দিন। নিভান সোফা থেকে উঠে ধীরে ধীরে নীরার দিকে এগিয়ে এলো। তার লম্বা দেহের ছায়াটা নীরার ওপর এসে পড়ল। চরকায় তেল দেওয়ার সময় পার হয়ে গেছে নীরা। এত বছর ধরে আমি দেখেছি তুই কিভাবে নিজের ইচ্ছেমতো ডানা মেলেছিস। এবার একটু ব্যাক টু আর্থ আসার সময় হয়েছে। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? নীরা গর্জে উঠল, না, সতর্ক করছি। নিভান এক পা পিছিয়ে গেল। আজ হৃদির বিয়ে, কোনো হামাঙ্গা চায় না। তালুকদার বাড়ির লোকজনের সামনে বেশি চটপটে হওয়ার দরকার নেই। চুপচাপ লেডি লাইক আচরণ করবি, বুঝেছিস? নীরা রাগে কটমট করে তাকালো। আপনি কি আমাকে শেখাচ্ছেন আমার কিভাবে চলা উচিত? আপনি তো ৯ বছর আগে এই পরিবারটাই ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আপনি আবার কে আমাকে শাসন করার? কথাটা নীরার মুখ থেকে বের হতেই নিবানের চোখ দুটো এক লোহময় হিংস্র হয়ে উঠল। চোয়ালের হাড় শক্ত হয়ে গেল তার। ভেতরের সেই ভয়ঙ্কর রগচটা নিভানটা যেন মুহূর্তেই জেগে উঠল। সে দ্রুত হাত বাড়িয়ে নীরার কবজিটা শক্ত করে চেপে ধরল। কি বললি? আবার বল। নিবানের স্বরটা অত্যন্ত নিচু, কিন্তু তাতে বরফের মতো শীতল ধার। কবজির ওপর নিবানের গ্লিপ এতটাই শক্ত ছিল যে নীরার চোখের কোণে জল চলে এলো। কিন্তু সে দাঁতে দাঁত চেপে সহ্য করল, কোনো চিৎকার করল না। আমি সত্যিটা বলেছি। নীরা নিভানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ছেড়ে দিন আমার হাত। নিভান কয়েক সেকেন্ড নীরার দিকে চেয়ে রইল। নীরার চোখের সেই অদম্য জেদ দেখে সে আস্তে আস্তে নিজের হাতটা আলগা করে দিল। কিন্তু তার চোখ থেকে রাগ কমেনি। আজ ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস নীরা, চৌধুরী পরিবারের ইতিহাসটা এত সহজ নয়। আর আমার সহ্য শক্তি খুব কম। নিবান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে বাইরে বেরিয়ে গেল। নীরা তার লাল হয়ে যাওয়া কবজিটার দিকে তাকালো। হাতটা এখনও জ্বলছে, কিন্তু তার চেয়েও বেশি জ্বলছে তার ভেতরের আত্মসম্মান। সে মনে মনে পণ্য করল, এই অহংকারী ক্যাপ্টেনকে সে দেখিয়ে দেবে নীরা চৌধুরী আর কারো খাঁচায় বন্দি নয়। সন্ধ্যায় বিয়ের মূল অনুষ্ঠান ধুমধাম করে শুরু হলো। জাঁকজমকপূর্ণ কমিউনিটি সেন্টার, চমৎকার আলোকসজ্জা আর উপচে পড়া ভিড়। তালুকদার বাড়ির বরযাত্রী এসে গেছে। বড় বেশে হৃদির হবু বর বেশ মানানসই। অনুষ্ঠান বেশ সুন্দরভাবেই এগোচ্ছিল। হৃদি আর বরের পাশাপাশি বসার স্টেজের পাশে নীরা দাঁড়িয়েছিল। তার হাতে ক্যামেরা। সে প্রফেশনাল ক্যামেরাম্যানদের পাশাপাশি নিজের ব্যক্তিগত স্মৃতির জন্যেও কিছু দুর্দান্ত ক্যান্ডিড ছবি তুলল। এমন সময় তালুকদার বাড়ির বরযাত্রীর দিক থেকে একজন তরুণ এগিয়ে এলো নীরার দিকে।
নাম ফাহিম তালুকদার, বাড়ির সেই ছোট ছেলে, যে নাকি বিদেশে থাকে আর যাকে নিয়ে কাল নীরার মা ও শাশুড়ির মধ্যে নীরার বিয়ের কথা উঠছিল। ফাহিম দেখতে বেশ ভালো, পরনে লেটেস্ট ডিজাইনের পাঞ্জাবি। সে ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে নীরাকে দেখে এগিয়ে এলো। হাই নীরা, রাইট? ফাহিম মিষ্টি হেসে বলল। নীরা ক্যামেরাটা নিচে নামিয়ে হাসলো। হ্যাঁ, আমি নীরা। আপনি নিশ্চয় ফাহিম ভাইয়া। আরে ভাইয়া বলতে হবে না। আমি জাস্ট তোমার চেয়ে ২-১ বছরের বড় হব। তোমার ফেসবুক পেজটা আমি ফলো করি। ইউ ডু গেট জার্নালিজম ওয়ার্ক। ফাহিম বেশ সাবলীলভাবেই প্রশংসা করল। নীরা কিছুটা অবাক হলো। সিরিয়াসলি? আপনি আমার কাজ দেখেছেন? অবশ্যই। বিশেষ করে গত মাসের ওই ট্রাফিক স্ক্যামের ওপর ইনভেস্টিগেশন ভিডিওটা অসাম ছিল। আই ওয়াজ রিয়েলি ইমপ্রেস। ফাহিম উচ্ছ্বাসিত হয়ে বলল, কাল আম্মু তোমার কথা বলছিল। সত্যি বলতে, এতদিন তো শুধু ছবি আর ভিডিওতে দেখেছি। আজ সামনাসামনি দেখে মনে হচ্ছে ইউ আর ইভেন্ট মোর বিউটিফুল। নীরা একটু লজ্জা পেয়ে গেল। থ্যাংক ইউ ফাহিম। দুজন বেশ সহজভাবে গল্প করতে শুরু করলো। ফাহিম ছেলেটা বেশ খোলা মনের এবং স্বাধীনচেতা। সে নীরার জার্নালিজমের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছিল, যা নীরার খুব ভালো লাগলো। অন্তত সে তালুকদার পরিবারের আর ১০টা সনাতন চিন্তা ভাবনার মতো নয়, যে বিয়ের পর মেয়েদের ঘরে আটকে রাখতে চাইবে। কিন্তু তাদের এই হাসি খুশি কথোপকথন দূর থেকে একজন পর্যবেক্ষক খুব তীব্র নজরদারিতে রাখছিল। হলের অন্য প্রান্তে বরের বাবার সাথে দাঁড়িয়ে কথা বলছিল ক্যাপ্টেন নিভান চৌধুরী, কিন্তু তার পুরো মন আর একজোড়া শকুনের মতো তীক্ষ্ণ চোখ আটকে ছিল নীরার ওপর। নীরা কীভাবে ফাহিমের কথায় হাসছে, কীভাবে ঝুঁকে কথা বলছে, প্রতিটা মুভমেন্ট নিবানের মস্তিষ্কে বিরক্তির পারদ বাড়িয়ে দিচ্ছিল। নিবানের হাতের কাছের জুসের গ্লাসটা সে এত শক্ত করে ধরে রেখেছিল যে মনে হচ্ছিল গ্লাসটা এখনই ভেঙে গুঁড়ো হয়ে যাবে। অনুষ্ঠান শেষের দিকে, বড়দের বিদায়ের প্রস্তুতি চলছে। হৃদির কাঁদানোর পর্বটা শুরু হতেই পুরো চৌধুরী পরিবার এক আবেগময় মুহূর্তের সৃষ্টি হলো। নীরাও এক কোণায় দাঁড়িয়ে চোখ মুছছিল। হৃদি আপুটা চলে যাবে ভাবলেই তার বুকটা কেমন যেন খালি লাগছে। একটু ফাঁকা জায়গা এসে নীরা চোখ মুছছিল। ঠিক তখনই কেউ একজন তার কনুইয়ে শক্ত করে চাপ দিয়ে তাকে টেনে নিয়ে গেল হলের পাশের এক ফাঁকা করিডোরে। ওখানটায় আলো কম, লোকজনের যাতায়াতও নেই। নীরা ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু একটা চেনা হাত এসে তার মুখ চেপে ধরল। চুপ! কাছ থেকে আসা সেই গহীন রাগী কণ্ঠস্বর শুনে নীরা চমকে উঠল। নিভান! নিভান নীরাকে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড় করালো। হাত দিয়ে তার মুখের ওপর বাঁধন সরাতেই নীরা হাঁপাতে হাঁপাতে গাল ফুলিয়ে বলল, আপনার সমস্যা কি বলবেন? কোনো সুস্থ মানুষ এভাবে কাউকে টেনে নিয়ে আসে? নিবানের মুখে কোনো হাসি নেই। সে অত্যন্ত বিপজ্জনকভাবে নীরার দিকে ঝুঁকে এলো। তালুকদারদের ওই বাচ্চার সাথে কি এত পীড়িতি হচ্ছিল শুনি? নীরা হাঁ হয়ে গেল। হোয়াট? ফাহিমের কথা বলছেন? হ্যাঁ, ওই ফাহিম নাকি ড্যাশ, তার কথাই বলছি। খুব তো হাসাহাসি হচ্ছিল। ওর ফ্লার্টিং খুব পছন্দ হচ্ছিল তোর। নিভানের গলার স্বর রাগে কাঁপছিল। নীরা অবাক থেকে চরম বিরক্ত হলো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ও আমার সাথে নর্মালি কথা বলছিল, আমার প্রফেশনের প্রশংসা করছিল, আর ও আমার ব্যাপারে কি ভাবছে না ভাবছে তাতে আপনার কি? হুঁ, আর ইউ টু কোয়েকশন মি? নিবান নিজের এক হাত নীরার মাথার পাশের দেয়ালে রাখল, ফলে নীরা সম্পূর্ণ আবদ্ধ হয়ে পড়ল। আই অ্যাম ইউর এল্ডার ব্রাদার। সরি জেঠুতো ভাই। আর চৌধুরী পরিবারের অভিভাবক হিসাবে কোনটা তোর জন্য ভালো আর কোনটা খারাপ তা দেখার অধিকার আমার আছে। গার্ডিয়ান। নীরা তাচ্ছিল্যের হাসি হাসল। যে ৯ বছর ধরে পরিবারের কোনো খবর নেয়নি, সে আজ একদিনে গার্ডিয়ান হয়ে গেল। অদ্ভুত তো। আর শুনুন, তালুকদার বাড়ির সাথে আমার বিয়ের কথা চলছে। ওরা আমাকে পছন্দ করেছে। ফাহিমও ভালো ছেলে। তাই আপনার এই ফালতু হীনমন্যতা নিজের কাছেই রাখুন। বিয়ের কথা চলছে? কথাটা শোনা মাত্রই নিভানের চেহারায় থমথমে ভাবটা ভয়াবহ রূপ নিল। সে নীরার চোখের দিকে চাইল। সেই চোখে এমন এক অদ্ভুত
উন্মত্ত অধিকার বোধ ফুটে উঠল, যা নীরা আগে কোনোদিন দেখেনি। নিবান নীরার কানের খুব কাছে মুখ নিয়ে এলো। তার উষ্ণ শ্বাস নীরার ঘাড়ে এসে পড়ছিল, যার ফলে নীরার শরীর শিউরে উঠল। তালুকদারদের অত শখ মেটানোর দরকার নেই নীরা। নিবান ধীর স্থির স্বরে প্রতিটা শব্দে জোর দিয়ে বলল, ওরা ভেবেছে তোকে ওদের ছোট বউ করে নিয়ে যাবে। ভুল ভাবছে। কারণ ক্যাপ্টেন নিবান চৌধুরী বেঁচে থাকতে এই অবাধ্য পাখিকে অন্য কেউ নিজের খাঁচায় ভরতে পারবে না। নীরা চমকে উঠে নিবানের দিকে তাকালো। আপনি আপনি এসব কি আবোল তাবোল বলছেন? যা বলছি একদম সোজা বাংলা ভাষায় বলছি। নিভান নীরার থুতনিটা আলতো করে আঙুল দিয়ে উঁচিয়ে ধরল। তুই হয়তো ভেবেছিস 6 বছর আমি আমেরিকায় বসে শুধু প্ল্যান উড়িয়েছি। না নীরা, প্রতিটা মুহূর্ত আমার নজর তোর উপর ছিল। তোর ফেসবুকে প্রতিটা নিউজ, তোর প্রতিটা পদক্ষেপ, সব আমার নজরপণ্যে ছিল। তোর ওই অবাধ্য ডানা দুটো কত দূর যেতে পারে তা দেখার অপেক্ষায় ছিলাম। নীরা বিশ্বাস করতে পারছিল না তার কানকে। নিভানের আঙুলের স্পর্শে তার পুরো শরীর অবশ হয়ে আসছে। তার হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বের হয়ে আসবে। আপনি পাগল হয়ে গেছেন। নীরা নিবানকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল, কিন্তু নিবান পাহাড়ের মতো অনড়। হ্যাঁ, হয়তো তোর এই অবাধ্যতার কারণেই পাগল হয়েছি। নিবান সোজা হয়ে দাঁড়ালো। তাই স্পষ্ট বলে রাখি নীরা চৌধুরী, তালুকদারদের বলে দিস তাদের ছোট ছেলের পাত্রী খোঁজা বন্ধ করতে। কারণ তোর নামটা অলরেডি ক্যাপ্টেন নিভান চৌধুরীর নামে বুক হয়ে গেছে। বেশি ঝামেলা করলে এর সপোষ মারাত্মক খারাপ হবে, সবাই পস্তাবে। মাইন্ড ইট ডিয়ার। কথাটা শেষ করে নিবান নীরাকে করিডোরে একা দাঁড় করিয়ে রেখে ধীর পায়ে হেঁটে চলে গেল। নীরা দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। তার হাত পা কাঁপছে, মাথাটা চক্কর দিয়ে উঠছে। নিভান চৌধুরী, যে ছেলেটা তাকে ছোটবেলায় শুধু মারধর করত, যে ছেলেটা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সে আজ এসে তার জীবনে একই অধিকার দাবি করে বসল। নীরা নিজের বুকের ওপর হাত রাখল। ধুকপুকানিটা থামার কোনো লক্ষণ নেই। সে বুঝে গেল এই লড়াইটা আর শুধু চড়-থাপ্পড় বা গালাগালির মধ্যে সীমাবদ্ধ নেই। এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হলো, যেখানে এক পাশে রয়েছে নিভানের দাম্ভিক অধিকারবোধ আর অন্য পাশে নীরার অদম্য স্বাধীনতার জেদ। চলবে। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।